নিজে যেটা মনে করে, নিজে বা গোষ্ঠীগতভাবে যেটা মনে করা হচ্ছে, আমি আবার রিপিট করছি, সেটা নৈতিক হোক আর অনৈতিক হোক, সেইটা হাসিলের জন্য এই কাজটা করা হচ্ছে। তার মানে এই কাজ যারা করে তারা আইনের শাসন মানে না। জুলাই গণঅভ্যুত্থানের পর একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল দেশের মানুষ, কিন্তু গত কয়েক মাসে আমরা এক উদ্বেগজনক বাস্তবতার মুখোমুখি হচ্ছি, যার নাম মব ভায়োলেন্স। সর্বশেষ খোদ রাজধানীর বুকে কয়েকশো বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী মিরপুরের হজরত শাহ আলীর মাজারে মধ্যরাতে লাঠি সোঁটা নিয়ে অতর্কিত হামলা চালানো হয়েছে। ভক্তদের পিটিয়ে বের করে দেয়া, ভাঙচুর এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের এই ঘটনায় জনমনে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। ইতিমধ্যে হামলার দায় নিয়ে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। প্রশাসন ও ভুক্তভোগীদের একাংশ যেখানে জামায়াতে ইসলামীর দিকে আঙুল তুলছেন, সেখানে জামায়াত স্থানীয় সংসদ সদস্য একে ঢালাও অপপ্রচার এবং পতিত ও স্বৈরাচারের ঐতিহ্য বলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। অন্যদিকে বিরোধী দলগুলো দাবি করছে সরকার কেবল পিআর আর জনসংযোগ কৌশল দিয়ে দেশ চালাচ্ছে, কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। সারা দেশে হামের প্রকোপ, খুন ও মব সংস্কৃতির এই লাগামহীন ঘোড়া কি বর্তমান সরকারের প্রতি জনগণের আস্থাকে তলানিতে নিয়ে ঠেকাবে, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো রাজনৈতিক চক্রান্ত? এই প্রেক্ষাপটে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াই স্টিল। মাজারে হামলার মব সংস্কৃতি, এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন রহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিবি। সেই সঙ্গে আরও আছেন সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব রহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম যে ইতিমধ্যে আমরা দেখছি মাজারে হামলাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে, কিন্তু ঘটনার গভীরে যদি আমরা প্রবেশ করতে চাই, এটি কি আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা, নাকি দীর্ঘদিনের মব ভায়োলেন্সের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ? আপনাকে ধন্যবাদ, সৌরভ ভাইকে ধন্যবাদ, যারা শুনছেন এই রাতে তাদেরকে শুভেচ্ছা জানাই। না, প্রথমে আমি একটু বলে 2-3টা পয়েন্ট একটা আগে কংক্রিট একটু করতে চাই। একটা হচ্ছে, আপনি সূচনা করেছেন মব ভায়োলেন্স, পরে আবার মব সংস্কৃতি, সেটা বলতে পারেন, কিন্তু আমার বিবেচনায় শব্দটাকে এইভাবে আনা দরকার। একটা মব সন্ত্রাস, মব ভায়োলেন্স মানে একটা শব্দ বাক্য, তার তো একটা অভিজ্ঞতা আছে, সেটাই ভালো হয় বলে মনে হয়, নাহলে এটা একটু ভিন্ন জায়গায় যায়। এটা আমার প্রথম পয়েন্ট। দ্বিতীয় যে পয়েন্টটাকে আপনি তুললেন, যে এই যে ঘটনাবলী এবং রাজনৈতিক অঙ্গনে কাদা ছোড়াছড়ি, একটা এখানে মনে রাখা দরকার যে রাজনৈতিক অঙ্গনে তো যার যার বক্তব্য বলবে, কিন্তু এবং কাদা ছোড়াছড়িও আছে। কাদা ছোড়াছড়ি বলতে যে নেগেটিভ, নেতিবাচক ধারায় ব্যবহার করা হয়, আগেও ছিল না তা না, কিন্তু সাম্প্রতিককালে এমনভাবে আমাদের ন্যূনতম যে সংস্কৃতির ধারা ছিল সেইটার এত বেশি ডিট্রিট করছে, পেছনে চলে আসছে, তাতে করে কোনো সহনশীলতা নাই এবং ঘৃণা জাগ্রত করা, ঘৃণা বিদ্বেষ ছড়ানো, যেটা রাজনীতির সাথে যায় না। যদি বলি রাজনীতিতে মতপার্থক্য সেইটা যায়, তার বাইরে ঘটনাগুলি ঘটছে। এবং এই যে মব সন্ত্রাস যেটা, সেটাকে আমরা বলবো যে বিশেষ করে 24-এর 5ই অগাস্টের পর এটা তো আমরা ভয়াবহ রূপ দেখতে পেলাম। এবং এইটা সবাই জানি আমরা যে এটা তখন যারা সরকারে ছিল বা সরকারে না থাকলেও যারা সরকারের সমর্থক এবং ইউনূস সাহেবের ভাষায় তার নিয়োগকর্তারাই এই কাজগুলো করেছে, এবং তখনকার হয়তো পরিস্থিতি অনুযায়ী অনেক কিছু করা যায়নি। সেই ধারাবাহিকতা একটা ন্যূনতম গণতন্ত্রের পথে যাত্রার জন্য আমরা যে নির্বাচনের মধ্য দিয়ে যত বিতর্ক থাকুক না কেন যে জায়গায় পৌঁছেছি, এইখানে তো আমাদের কাম্য ছিল না। কিন্তু এইটা আমার বিবেচনায় প্রথম সরকার এখনো পর্যন্ত যে ধরনের মব সন্ত্রাস বন্ধ করবে এ ধরনের দৃঢ় ভূমিকা নিচ্ছে না। কেন নিচ্ছে না? আচ্ছা, আসছি, নিচ্ছে না। এটা একটা, এই না নেওয়ার কারণে পুরনো যে ধারাবাহিকতা সেটা অব্যাহত থাকছে, এবং এইটার স্থানীয়ভাবেও যেমন থাকে, উপর থেকেও থাকে, নানা মাত্রায় এই জায়গাটা থাকে। আমার ধারণা সরকার এখনো পর্যন্ত, মানে সব কথা বলার সময় আসেনি, কিন্তু যে সময় কথা বলছি, কত 80 দিন বা কয়দিন এই সরকার হলো, 3 মাস হলো, 3 মাস হতে গেল, 90 দিন, 17 তারিখ, তাই তো। এই সময়ে সরকার, যে কোনো সরকার একটা ক্ষমতায় আসলে
প্রথমে তো তার অগ্রাধিকার সেট করার কথা ছিল, যে আমি অগ্রাধিকার এটা করবো 1 2 3 করে। তো এখন ধরুন আমরা যেটা মনে করি যে মানুষ কি চেয়েছিল, আমি একটা খুব পপুলার কথা আপনার এখানে বলেছি কিনা জানি না, আমি পাবলিকের উদাহরণ দিয়ে বলি। যেদিন ইউনূস সাহেব শপথ নিলেন, তো ওইখানে তো হ্যাঁ আমরাও গিয়েছিলাম। তো যখন ওইখান থেকে ফিরে আসি, আমি ঢাকার আমার বাসার কাছে আসার পরে দেখি শ্রমজীবী মানুষ বসে আছে। তা তারা দেখে উঠে দাঁড়িয়ে বলে, আরে আপনাকে না একটু আগে দেখলাম টেলিভিশনের কল্যাণে এই জায়গায়, যাই হোক। তা আমি বললাম যে হ্যাঁ বলেন তো কি চান আপনারা। তা অনেক কথার মধ্যে যে কথাটুকু বললো, তার একজন বললেন, লুঙ্গি পরা এক ভদ্রলোক বলছেন যে ওই তো স্যার, আপনারা সবাই মিলে ভালো মিলে জিলে থাকেন, একটু শান্তি আনেন। তা শব্দটা কিন্তু এই মানুষের চাওয়া। তাহলে অগ্রাধিকারের ক্ষেত্রে যদি এই সরকার তার যে রায় পেল বলে সে দাবি করছে, তাহলে সে যদি এই অগ্রাধিকারটা সেট করত যে আমি অবশ্যই আগে মব সন্ত্রাস বন্ধ করব এবং তারপরে আমি অগ্রাধিকার ভিত্তিতে এই কাজটা করব, তারা এটা করে নাই। যার জন্যে ওই যে আগের যারা মবের ধারাবাহিকতা তারা করেছে, অনেক জায়গায় দেখবেন তাদের দল নানা জায়গায়ও করেছে। আপনি এই যেহেতু রিসেন্ট ঘটনা হিসাবে আমাদের এই যে মাজারের শাহ আলী মাজারের কথা আনলেন, কিন্তু আমি ছোট্ট 2টা ঘটনা আলোচনা না হলে খালি তুলে রাখি। দেখবেন যে এক মুক্তিযোদ্ধা তার বক্তৃতার শেষে জয় বাংলা বলে শেষ করেছে, তাকে সরকারি দলের নামধারীরা পরিচয় দিয়ে, যদিও আবার ওই দলেরই একজন বলছে যে সে কোনো পত্র দেয় না, বাধ্য করেছে ক্ষমা চাইতে। আরেক জায়গায় আপনি দেখবেন যে একজন তরুণ, তাকে বাঁচানোর জন্য মা আসছে, মা মারা গেছে। তার মানে এই জায়গাগুলো সরকার অগ্রাধিকার হিসাবে এই কাজটা নেয় নাই বলে এই সংকট ঘটছে। আমি দৃঢ়ভাবে এটা মনে করি, সরকার যদি আজকে এই ঘোষণা দেয় যে কোনো মব বাংলাদেশে চলবে না, এটা যে হবে সে সর্বোচ্চ শাস্তির আওতায় আসবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা কঠোর নির্দেশ দিচ্ছি, এই কথাটা যদি বলে এবং ঘটনার সাথে সাথে সে যদি এই ধরনের ভূমিকা নেয়, আমি মনে করি এই মব সন্ত্রাস এই যে এখনো পর্যন্ত যেটা চলছে এটা চলার কথা না। প্রসঙ্গক্রমে একটু না বললে হচ্ছে না, আপনি যে মাজারের কথাটা বললেন, দেখেন এইখানে কিন্তু অভিযোগ আসছে, এখানে দেখবেন পুলিশের বিবৃতি একরকম, স্থানীয় এমপি সাহেবের বিবৃতি একরকম, কিন্তু স্থানীয় এমপি সম্পর্কে কে না জানে তার আগের কিছু ভূমিকা, এবং সে যে দলকে মুক্তিযুদ্ধ বিরোধী যে দলের সাথে আছে তারা তো এই ধরনের মাজার উচ্ছেদেরই পক্ষে, আমরা এর আগেও তারা করেছে এবং তারা রাজনৈতিক দলের সময় সুযোগ করে এটা করতে চায়। রাজনৈতিক দল কি সে দায় অস্বীকার করতে পারে না? অস্বীকার যদি করে, করতে তো করবেই। আপনি জানেন যে হামলা করে সে তো প্রথমে অস্বীকার করে, এমনি মুখেও করে, কোর্টে যেও করে, কিন্তু জনগণ তার যে হিসাবটা সেই হিসাবে সে অস্বীকার করতে পারবে না। কিন্তু আমি দেখি অন্যতম দুর্বলতা হচ্ছে এত ঘটনা ঘটে যাচ্ছে সমাজে, এখনো পর্যন্ত আমরা বা সমাজের স্থানীয় বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ আমরা আরো আগায় এসে এইটাকে রুখে দাঁড়ানো এবং এইটাকে যে যদি সরকার ব্যর্থ হয় আমরা স্থানীয়ভাবে প্রতিরোধ করব, এই কথাটা এখনো বলছি না বলেই এরা আজকে সাহস পেয়ে যাচ্ছে। কারণ সরকার যদি ব্যর্থতার পরিচয় দেয়, আমি মনে করি স্থানীয়ভাবে এই প্রতিরোধ গড়ে তোলা ছাড়া আমরা কিন্তু আমাদের কি বলবো যে কোনো সংকট মোচনের দিকে যেতে পারবো না। বরঞ্চ আপনি আজকের এই আলোচনায় শেষে একটা শব্দ এনেছেন, আশা করি পরে আলোচনা করবেন, এইরকম একটা সংকট ঘনীভূত হবে কিনা সেই সম্ভাবনাকে নাকচ করে দেওয়া যায় কিনা, যেটা রাজনৈতিক দূরদর্শনের কথা আপনি বলেছেন। জনাব সোহরাব হাসান, 1.5 বছর আমরা দেখেছি 97টি মাজারে হামলা হয়েছে এবং বাদ যায়নি সাংস্কৃতিক প্রতিষ্ঠানও, ছায়ানট থেকে উদীচী এবং সংবাদ মাধ্যম ডেইলি স্টার, প্রথম আলোর হামলার কথা যদি আমরা তুলে ধরি, আমাদের টনক আসলে কবে নড়বে? ধন্যবাদ আপনাকে এবং কমরেড রহিন হোসেন প্রিন্সকে শুভেচ্ছা। বিশেষ টনক নাড়ার বিষয় না, আর এটি শুধু মব সন্ত্রাস বা মব ভায়োলেন্স নয়, এটি আরও বেশি কিছু, ব্যাধিটা অনেক গভীর। এটি হচ্ছে যে মতবাদী রাজনীতি, যে রাজনীতি এই মাজার, দরগা, পীরের আস্তানা, বাউল শিল্পীর গান গাওয়া এগুলো সহ্য করতে পারে না, তারই এই বহিঃপ্রকাশ। তাহলে কি মতবাদের পার্থক্য সহিংসতার বৈধ করার হাতিয়ার হয়ে উঠছে কিনা? আমরা তো তাই দেখছি। আপনি যে পরিসংখ্যান দিলেন 95টি ঘটনা এই অন্তর্বর্তী সরকারের সময়, আর আমরা তো ভেবেছিলাম যে নির্বাচিত সরকারের সময় এটা থামবে, কিন্তু থামলো না। স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, হ্যাঁ বলেছিলেন যে মব চলবে না, কিন্তু আমরা দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর কিন্তু কুষ্টিয়ায় একজন পীর নিহত হলেন, এবং সেখানেও কিন্তু আজকে মাজারে হামলার পিছনে যাদের হাত আছে
বলে সংবাদ মাধ্যমে এসেছে, কুষ্টিয়ার পীরকে হত্যার ঘটনায় কিন্তু তাদের নাম এসেছে। এবং স্থানীয় রাজনীতি আর হচ্ছে মতাদর্শিক যে তাদের এক ধরনের, এটি বলবো যে অন্ধত্ব, ফেসিজম, কর্তৃত্ব, মানে এর বাইরে তারা কিছু শুনতে চায় না, এর বাইরে তারা কিছু দেখতে চায় না। তারা মনে করে যে বাংলাদেশের পীর, আউলিয়া, বাউল এই সংস্কৃতি থাকবে না। এই সংস্কৃতির পরিবর্তে অন্য সংস্কৃতি যারা বসাতে চায় তারা তো শাহরি মাজারে হামলা চালাবি, এবং সেটা যে কোনো অজুহাতে, যে কোনো ছলছুতায়। সেখানে কি বলা হয়েছে যে সেখানে মাদক ব্যবসা হয়। ঢাকা শহরে কোথায় মাদক ব্যবসা হয় না? বাংলাদেশে কোথায় মাদক ব্যবসা হয় না? মাদক সেবন হয় না? কিন্তু সেখানে হামলা করার উদ্দেশ্য এক হচ্ছে, এটা একটি, তারা হয় জায়গা দখল, অথবা স্থাপনা দখল, অথবা সামনে ওরস, সেই ওরসকে সামনে রেখে বাণিজ্য, এসব এক ধরনের এর মধ্যে হীন উদ্দেশ্য আছে। এই হীন উদ্দেশ্য চারিতার্থ করার জন্য ধর্মকে ব্যবহার করা হচ্ছে। আর কোথাও কি আছে যে বাউল গান গাইতে পারবে না, বাউল মাজারে যেতে পারবে না? এটা তার অধিকার। আমি অপছন্দ করতে পারি, বা যারা হামলা চালিয়েছে তারা অপছন্দ করতে পারে। কথা হচ্ছে এমনকি সেখানে যদি অপরাধমূলক কোনো কর্মকাণ্ড ঘটে থাকে যা তাদের দাবি, সেটা তো অভিযান চালানোর বা সেটা বন্ধ করার দায়িত্ব তাকে কেউ দেয়নি। সেটা তারা বড়জোর সরকারকে বলতে পারতো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলতে পারতো, তারা ব্যবস্থা নেবে। এখন সরকারের ভূমিকায় যদি কোনো রাজনৈতিক দল অবতীর্ণ হয়, তখন তো সন্দেহ করার যথেষ্ট কারণ আছে তারা সরকারকে মানে কিনা, তারা নিজেরাই সরকার হয়ে উঠতে চায় কিনা। এবং এখানে যে কোনো সরকার মানে তো আইনের রক্ষক, সেই আইনের রক্ষক যখন অসহায়, এবং শাহরি মাজারের ক্ষেত্রেও দেখা গেল পুলিশ কর্মকর্তারা এক ধরনের বিবৃতি দিয়েছেন, সেখানকার স্থানীয় এমপি এবং তার দল আরেক ধরনের বিবৃতি দিয়েছে। কথা হচ্ছে তারা কিন্তু যে কাজটি হয়েছে তার দায়িত্ব স্বীকার করতে পারছে না, এবং এর অর্থ হচ্ছে এই কাজটি যে খারাপ, গর্হিত, সেটা স্বীকার করেছে। এখন কে করেছে? পুলিশ অভিযান চালালে তো সেখানে দলের কোনো ভূমিকা থাকার কথা না, কোনো দলকে নিয়ে তো অভিযান চালানোর কথা না। এই ধরনের প্রবণতা কিন্তু আমরা অন্য ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি, যে বিরোধী দলের নেতা কর্মী কাউকে, ছাত্রলীগের বা আওয়ামী লীগের নেতাকর্মী তাকে ধরিয়ে পুলিশে দিয়েছে। এবং অন্তর্বর্তী সরকারের সময়ও আবার এর উল্টো ঘটনা ঘটছে। ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, যে কোনো নামে, যেটি রিলেশন প্রিন্স দুটি উদাহরণ দিলেন, যে যাকেই পছন্দ হবে না, যাকে আমার দলের মনে করব না, আমার বিপক্ষের মনে করব, তাকে শাস্তি দিতে হবে, এবং সেই শাস্তি দেওয়ার জন্য আইন নিজের হাতে তুলে নিতে হবে। এটি হচ্ছে গর্হিত অপরাধ, জঘন্য অপরাধ, এবং ফৌজদারি অপরাধ। কিন্তু জনাব সোহরাব হাসান, সেই গর্হিত অপরাধ কিংবা জঘন্য অপরাধের কয়টা দৃষ্টান্তমূলক বিচার আমরা নিশ্চিত করতে পেরেছি? বিচারহীনতার সংস্কৃতির কারণেই কি মব ভয়ঙ্কর হয়ে উঠল কিনা, আমি প্রশ্নটি রাখছি আপনার কাছে। বিরতির পর ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াই সিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব সোহরাব হাসান, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, অতীতে আমরা দেখেছি মবের বহু ঘটনা ঘটলেও দৃষ্টান্তমূলক শাস্তি আমরা নিশ্চিত করতে পারিনি। বিচারহীনতার এই সংস্কৃতির কারণেই কি মব ভয়ঙ্কর হয়ে উঠেছে? না, অন্তর্বর্তী সরকারের সময় তো এটি বেশ প্রচলিত ধারণা ছিল যে কোনো কোনো ক্ষেত্রে সরকারের নীতি নির্ধারক, সরকারের সমর্থকরা এই ভায়োলেন্সকে উস্কানি দিয়েছে, প্ররোচনা দিয়েছে এবং করতে দিয়েছে, বাধা দেয়নি। তো সেক্ষেত্রে তো এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি আপনি কীভাবে আশা করেন? যখন সরকারের কোনো পক্ষ এ ধরনের ঘটনা ঘটতে দেয় বা বাধা দেয় না, মবকে উৎসাহিত করার পেছনে কি এজেন্ডা থাকতে পারে? এখন অনেকে তো মবকে ন্যায্য মনে করে, প্রেশার গ্রুপের কাজ বলে মনে করেছেন, সে এরকম বক্তৃতা বিবৃতিতেও তখন আমরা শুনেছি। এটি হচ্ছে কিভাবে দেখা, অর্থাৎ আমার যেমন
অধিকার আছে আমার মানে আমার যেমন এখতিয়ার আছে আমার অধিকার রক্ষার, আমার কথা বলার, আরেকজনের যে অধিকার আছে তার কথা বলার, তার সম্পদ সুরক্ষার, সেটা আমাদের অনেকেই মানতে চান না। এটা শাসনের নামে, আন্দোলনের নামে, নানা রাজনৈতিক তৎপরতার নামে একে অপরকে হেয় করতে চান, অপদস্থ করতে চান। এটাই হচ্ছে মব ভায়োলেন্স বা যেটাই বলেন, এটা হচ্ছে আইনের শাসনের পরিপন্থী, আইনের শাসনের ব্যত্যয়। অর্থাৎ যেখানে আইনের শাসন থাকে সেখানে মব থাকতে পারে না। তার মানে রাষ্ট্র কি এখন ব্যর্থ? না, তারপর বলছি যে আমরা ভেবেছিলাম বা দেশের মানুষ ভেবেছিল যে অন্তর্বর্তী সরকার তো একটা আপাতকালীন সরকার, এরপর নির্বাচিত সরকার আসলে এর অবসান হবে। স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াদাও করেছিলেন যে মব চলবে না, কিন্তু মব চলছে। অতীতের ঘটনাগুলোর বিচার হয়নি, এ তো ঠিক। যেমন আবুল সরকারই তো জি, এই মানিকগঞ্জের, জি, যিনি জামিন পেয়েছেন, তিনি জামিন পান না। তিনি তার কথা কারো কাছে আপত্তিকর মনে হতে পারে, অন্যায় হতে পারে, আইনের চোখেও এটি অপরাধ মনে হতে পারে, কিন্তু তার বিচার করবে তো আদালত। তার আগেই তার বিচার করা হয়েছে। তার সহকর্মী, তার ঘনিষ্ঠজনদের কী বলে, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে এবং তার বাড়িতে হামলা করা হয়েছে। এই ঘটনাগুলো কিভাবে ঘটতে যাচ্ছে? অর্থাৎ যে সমাজে আইনের শাসন আছে সেই সমাজে এসব ঘটার কথা না। সব ক্ষেত্রে যে ধর্মকে পুঁজি করে হয়েছে তা না। ব্যবসা বাণিজ্যকে পুঁজি করে হয়েছে, রাজনীতিকে পুঁজি করে হয়েছে, জমি দখলের জন্য হয়েছে, সম্পদ দখলের জন্য হয়েছে, বাড়ি দখলের জন্য হয়েছে, চাঁদাবাজির জন্য হয়েছে। তো এটা একটা সামাজিক অসুস্থতা। এটির সরকারের যেমন দায়িত্ব আছে, সমাজেরও দায়িত্ব আছে। হ্যাঁ, আমার চোখের সামনে, আপনার চোখের সামনে কোনো অন্যায় ঘটলো, আমি যদি প্রতিবাদ না করি, আমি যদি এটাকে মেনে নেই, তাহলে তো এই সমাজে এটা ঘটতে থাকবে। এমনকি তো এটা না, ঘরে ঘরে তো আর পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাহারা দিচ্ছে না। সমাজে কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে, এমনকি তাদের জানাতেও। যেমন একটি আছে যে পুলিশের বিভিন্ন নাম্বার আছে, যেমন 999, কোনো অপরাধ ঘটলে, কোনো অন্যায় ঘটলে তাকে জানানো। তো এই জানানোর কাজটা তো নাগরিকদের। আর যিনি আক্রান্ত হবেন তিনি জানাতে পারেন না, মানে তো আক্রান্তই হচ্ছেন। তার পাশে যিনি থাকেন, কাছে যিনি থাকেন, তার কিন্তু এটা দায়িত্ববোধের একটা জায়গা থাকে, দায়িত্ববোধের জায়গা আছে। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখি যে এই ধরনের আক্রান্ত ব্যক্তির ছবি তোলার জন্যে, তার ভিডিও করার জন্যে যে আমরা যতটা উৎসাহী, প্রতিকারের জন্য বা পুলিশকে জানানোর ব্যাপারে ততটাই নিষ্ক্রিয়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব সোহরাব হাসান। জনাব রহিন হোসেন প্রিন্স, যেমনটি সোহরাব হাসান বলছিল যে মব ভায়োলেন্স সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, পরিত্রাণের আসলে উপায় কি? আরও একটি প্রশ্ন যদি যুক্ত করি, তদন্তের আগে আমরা দেখছি যে দায় নির্ধারণের এক ধরনের সংস্কৃতি তৈরি হয়েছে, এটি কি আসলে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করছে কিনা? না, একটা তো ওই যে শেষের কথাটা যদি আগে বলি, এক কথায় ওটার তো বোঝাই যায় যে আগেই যদি আপনি বিচার করে ফেলেন তাহলে তো আর আইনের শাসনের জায়গাটা থাকে না। এখন এই জায়গাটা ঘটার তো নানা কারণের মধ্যে সৌরভ ভাই অনেকগুলো কথা বলেছেন। খুব সাধারণভাবে দেখলে দেখা যায় যে নৈতিক হোক আর অনৈতিক হোক, নিজে যেটা মনে করে, নিজে বা গোষ্ঠীগতভাবে যেটা মনে করা হচ্ছে, আমি আবার রিপিট করছি, সেটা নৈতিক হোক আর অনৈতিক হোক, সেইটা হাসিলের জন্য এই কাজটা করা হচ্ছে। তার মানে এই কাজ যারা করে তারা আইনের শাসন মানে না, এটাই হচ্ছে বাস্তবতা। আইনের শাসন না মানলে তো সমাজ থাকে না, কোনো সভ্যতা থাকে না। তাহলে এই সংকট তো চলতেই থাকবে। আপনি যদি প্রত্যেকটা ঘটনার বিচার করেন তাহলে ওই একটা, হ্যাঁ, কোথাও জমি দখল থাকতে পারে, কোথাও তার যে পলিটিক্যাল কী বলে আধিপত্য বিস্তার সেটা থাকতে পারে, মানে নানা ধরনের থাকতে পারে। এখন আমরা তো, আমি মনে করি যে ওই আলোচনাটা তো থেকে জরুরি হচ্ছে, আমরা তো একটা সমাজ, রাষ্ট্র, সরকার এগুলো কেন মেনে নিছি এই জন্য, কারণ আমরা একটা আইনের শাসন চাই। তাই না হলে এটা এত বেশি অ্যানার্কি হবে যে অ্যানার্কি কোনো সমাজ চলতে পারবে না। এটা একটা মানুষ্য সমাজও চলে না। সুতরাং আইনের শাসনটা করতে গেলে একটা প্রধান কাজই হবে এই ধরনের আইন বিরোধী কাজ, সেইটাকে দমন করা। দমন করা একেবারে খুব আমি বুঝে শুনে এই শব্দটা, দমন শব্দটা ইউজ করলাম। এই দমন মানে কি? পাল্টা মব দিয়ে না। এই দমন হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করে। কিন্তু যদি আইনের শাসন বা আইন এক্ষেত্রে যথাযথ ভূমিকা না নেয়,
তখন এই ধরনের ঘটনা কিন্তু চলতে থাকে, সেটি আমরা দেখছি। কিন্তু এটি একটি জনমন্ত্রী আরেকটা সোহরাব হোসেন গুরুত্বপূর্ণ, বলছিল যে অন্তর্বর্তীকালীন শাসনামলে মবকে কোনো না কোনো ভাবে উৎসাহিত করা হয়েছে, কিন্তু বর্তমান সময়ে আসলে মব কেন থামানো যাচ্ছে না, আচ্ছা, বা সেই এবার ধারাবাহিকতা কেন থামানো যাচ্ছে ওই না? ধারাবাহিকতাই বলি। আপনি তাহলে এখন একদিকে হচ্ছে যে যখন দেখা গেল যে প্রথমেই আপনি তাকে বাড়িঘর পোড়াইতেছেন, তারপরে তার কি বলে যে ওই এলাকায় থাকতে পারলো না, তার দখলদারিত্ব হলো, তার মানে তো অলরেডি তিনি আইনে সাব্যস্ত হওয়ার আগে, দোষী হোক আর নির্দোষ হোক, আগেই তাকে শাস্তি দিয়ে দেওয়া হলো। এইটা অনেক দিন ধরেই কিন্তু চলছে। এখন সেটা তো অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সৌরভ ভাই যথার্থই বলেছেন, আমরাও তো দেখছি যে অনেক সময় অনেক উদ্দেশ্যমূলকভাবে একটা মবের মতো ঘটনা ঘটিয়ে সেটাই হয়তো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য অনেক পয়েন্টকে আইনেও পরিণত করা হয়েছে, এবং তখনও কোনো ভূমিকা নেই সেইটাই। কিন্তু এইখানে এই সরকারের শুরুতে আমরা এইটা প্রত্যাশা করিনি, সেটা হচ্ছে। আমি ইতিমধ্যে এখন কিন্তু বিরোধী দলগুলো দাবি চূড়ান্তভাবে করছে যে সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। এটা না, কি আমি সরকারের এটা- সমালোচনা নাকি সরকারের প্রতি আমি অনাস্থা? আবার এই বিরোধী দল প্রশ্নটি রাখছি, আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছে নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব রহিন হোসেন প্রিন্স, যেমনটি বিরোধী দলগুলো দাবি করছে সরকার কেবল PR কৌশল দিয়ে দেশ চালাচ্ছে, কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন সরকারের পারফরমেন্সের উপর নির্ভর করবে মধ্যবর্তী নির্বাচন প্রয়োজন হবে কিনা। এই বক্তব্যগুলো কি সরকারের সমালোচনা নাকি সরকারের প্রতি অনাস্থা? না, আপনি দুই দিকেই বলতে পারেন। হ্যাঁ, সমালোচনা তো বটেই, আবার মধ্যবর্তী নির্বাচন বলা মানে তো অন্য কথা বলা আর কি, সেটা আছে। কিন্তু আমি এইভাবে জিনিসটাকে একটু অন্যভাবে দেখতে চাই। সেটা হচ্ছে যে বিরোধী দল নামে যাদের কথা বললেন, যাদের বক্তব্য বললেন, আমি ব্যক্তিগতভাবে এটাকে এত গুরুত্ব এই অর্থে দিতে চাই না। কারণ হচ্ছে দেখেন, এনারাই তো একসময় মব করেছে, এখন এরা এখন মবের বিরুদ্ধে বলছে। এনারাই তো এটা চাইনি, যা চাইনি বা ওনারা গেলে তো এরকমই কাজ হতো, এর থেকে বেশি কিন্তু দেখছি না। সুতরাং এটা কোনো দায়িত্বশীল আচরণ বলে মনে হচ্ছে না, আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশাও করি না। কারণ এইবারের সংসদে বিরোধী দল নামে যারা আছে ওই একই জিনিস। ইতিমধ্যে দেখবেন বাজারে একটা কথা চাউর হয়েছে, আগে ছিল আমি আর ডামির সরকার, একদলীয় নির্বাচন সরকার, এখন অনেকে বলে এই পার্লামেন্টে আমরা আর মামুরা। এবং দেখেন যে অনেকগুলো বিষয়, জনস্বার্থের বিষয় নিয়ে কংক্রিট বিকল্পটা তুলে ধরা নাই। সেটা আমি ব্যক্তিগতভাবে বলে প্রত্যাশা করি না এই কারণে, কারণ যে অর্থনৈতিক নীতিমালার ভিত্তিতে এই পরিবর্তনের চাওয়াটা হয়, মেজর পার্থক্য কিন্তু এই দলগুলোর মধ্যে আছে বলে মনে হয় না। বরঞ্চ এই যে বিরোধী দলের নামে যারা দেখছি, তারা তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারাই এক ধরনের ক্ষমতা এনজয় করেছে, এবং তারা যে কোনোভাবে মনে করছিল ক্ষমতায় তারা চলে গেছে বা যাবে। ওইটা যায়নি, সেইটা না যাওয়ার বেদনা থেকেই কিভাবে আরও নানা ধরনের কথাবার্তা বলেই মিডিয়াতে থাকা যায় এবং শক্তি সঞ্চয় করে দ্রুত ক্ষমতার দিকে যাওয়া যায়, সেই কাজটাই করতে চেষ্টা করছে বলে মনে হয়। কিন্তু এইখানে আমি বলি যে এইখানে কোনো আমি নীতি নৈতিকতা প্রধান জিনিস, জনস্বার্থ এটা প্রধান জিনিস দেখছি না। সুতরাং ওই যে যখন বিরোধী দল এবং তার প্রত্যাশার কথা হয়, এইটা বলি, হ্যাঁ আমাদেরও ব্যর্থতা আছে। আমরা হয়তো রাজপথের যারা বিরোধী দল বলে দাবি করছি, আমরা এখন অত শক্তি সঞ্চয় করে এটা শো করতে পারছি না বা জনসমর্থন আনতে পারছি না। কিন্তু সাধারণ মানুষকে, সচেতন মানুষকে এই জিনিসগুলো গভীরভাবে ভাবতে হবে যে কারা প্রকৃতপক্ষে জনস্বার্থে, নিজের স্বার্থ না, নীতি নৈতিকতা ঠিক রেখে আইনের শাসনের যে কথাটা হলো সেটা ঠিক রেখেই তারা দেশকে অগ্রসর করতে চায়, এই কাজটা করতে হবে। এইটা না করলে আপনি দেখেন এই যে সামগ্রিক ঘটনায় যে আপনি আবার উপস্থাপন বলেছেন যে নতুন একটা রাজনৈতিক সংকট বা অমুক জায়গায় যেতে চাই কিনা, আমি এই কথা বলে এই পার্টি শেষ করি। সেটা হচ্ছে যে বিগত দিনে বিশেষ করে গণঅভ্যুত্থানের পরে আমরা দেখলাম একটা দক্ষিণপন্থী শক্তির আবির্ভাব হয়েছে। আমরা দেখছি মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের উপরে আক্রমণ পরিচালনা করেছে, এবং যারা করেছে তাদের প্রধান অংশই এখন হচ্ছে বিরোধী দল। সুতরাং তারা কোনোভাবেই ওইটাকে পুনর্নির্মাণ করে আগাই সেই রকম কোনো পরিবেশ পরিস্থিতি হতে দেবে না। তারা সংকট জিয়ে রাখবে, অর্থাৎ বিরোধী দল তারা নতুন নতুন সংকট জিয়ে রাখবে বলেই আমার কাছে মনে হয়। জনগণকে সরকারের অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে যেমন সোচ্চার হইতে হবে, বিরোধী দলেরও
তার যে এই যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তার বিরুদ্ধে সোচ্চার হতে হবে বলে ধন্যবাদ আমি মনে জানাচ্ছি করি। জনাব সোহরাব হাসান। সরকারের ৩ মাস পূর্ণ হলো আজ, সরকারের সার্বিক কর্মকাণ্ডকে কিভাবে মূল্যায়ন করবেন সে সঙ্গে আরো একটি প্রসঙ্গ যুক্ত করি। গণভোটের প্রসঙ্গটি নিয়ে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, জনগণ হলো সার্বভৌম, সংসদ সার্বভৌম নয়, তাই সার্বভৌম জনগণ যখন রায় দিয়েছে সেটা অবশ্যই পালনীয়। এবং তিনি আরো বলেছেন, পুরনো পথে হেঁটে নতুন গন্তব্যে পৌঁছানো যায় না। সরকার কি পুরনো পথেই হাঁটছে? না, এসবের নির্যাস হলো যে প্রত্যাশা নিয়ে 24শে গণ অভ্যুত্থান হয়েছিল, অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল, অন্তর্বর্তী সরকারের ব্যবস্থাপনায় নির্বাচন হয়েছিল এবং নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠিত হয়েছে গণতান্ত্রিক। সেই প্রত্যাশা আশা কোনোটাই তো পূরণ হচ্ছে না বলেই নির্বাচিত সরকারের 3 মাসের মাথায় মধ্যবর্তী নির্বাচনের আওয়াজ উঠছে বা শঙ্কা দেখা দিয়েছে কারো কারো মধ্যে। বিষয় হচ্ছে, গণতন্ত্র হচ্ছে একটি জনগোষ্ঠীর সম্মিলিত আকাঙ্ক্ষার প্রকাশ। এখানে সম্মিলিত আকাঙ্ক্ষাটা নেই। আর সেটি অনেকে বলে সংসদে যারা সরকারি দল বিরোধী রাজনীতির মধ্যে একটা আপস রফা আছে, কোনো কোনো ক্ষেত্রে দর কষাকষি আছে। না হলে দেখুন, প্রথম অধিবেশন শেষ হলো, এখানে জনজীবনের যে মৌলিক সমস্যা সংকট সেটা নিয়ে খুব কম আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে জুলাই সনদ, গণভোট, সাংবিধানিক আদেশ ইত্যাদি, কিন্তু জ্বালানি সংকট, হামের যে প্রাদুর্ভাব এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি, এটা নিয়ে কিন্তু বিরোধী দলের যেটা সোচ্চার হওয়ার কথা সেটা তারা সোচ্চার হয়নি। তারা দেখছেন যে জুলাই সনদে কী কী আছে, দাড়ি কমা, অবশ্যই জুলাই সনদের একটা অঙ্গীকার এবং সেটি তো জুলাই সনদে অনেক সই দেয়নি। জুলাই সনদে 30টি দল আলোচনায় অংশ নিয়েছিল, 4টি দল তো সই দেয়নি। তাহলে এটা কীভাবে সার্বভৌম রায় হলো এবং জনগণের কী বলে মানে সর্বাত্মক প্রতিনিধিত্ব হলো। বিষয়টি হচ্ছে যে আমরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রধান অভিযোগ কী ছিল, তাদের সঙ্গে যারা নেই তাদেরকে পুরো রাষ্ট্র ব্যবস্থা থেকে বাইরে রেখেছিল, তারা নিজেরাই রাষ্ট্র হয়ে উঠেছিল। তা আজকে সরকারি দল ও বিরোধী দল, বিশেষ করে সংসদে যারা আছেন, তাদের মধ্যে কিন্তু এই প্রবণতা আছে যে তারাই রাষ্ট্র। তাদের বাইরে যারা চিন্তা করেন, বাইরে যারা রাজনৈতিক দল আছে, সামাজিক শক্তি আছে, সাংস্কৃতিক শক্তি আছে, তাদেরকে তারা অপর মনে করে, কোনো কোনো ক্ষেত্রে পরিত্যাজ্য মনে করে। জাতীয় সংসদে যারা আছে তারাই কি একমাত্র রাজনৈতিক শক্তি? তাদের বাইরেও তো রাজনৈতিক শক্তি আছে, সামাজিক শক্তি আছে। তাহলে কি আওয়ামী লীগের লেগেসি ধারণ করছে বর্তমান রাজনৈতিক দলগুলো? কোনো না কোনো অংশে তো তাই। কারণ আওয়ামী লীগের যে নীতি, আওয়ামী লীগ নেই কিন্তু আওয়ামী লীগের নীতিটা যথার্থভাবেই বহাল আছে এবং সেটাই হয়তো চলবে। যদি আমরা গণতন্ত্র, সত্যিকারভাবে গণতন্ত্র চাই, সেটি চলা উচিত নয়। এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছি কিন্তু তার নীতিটা রেখে দিয়েছি, বিভাজনের নীতি, বৈরিতার নীতি, বিদ্বেষের নীতি, সহিংসতার নীতি। তাহলে কি পরিবর্তন হলো? পরিবর্তন হলো তখন জাতীয় সংসদে এক গুচ্ছ মুখ ছিল, এখন অন্য গুচ্ছ মুখ। তখন সরকারে এক গুচ্ছ মুখ ছিল, এখন অন্য গুচ্ছ। তবে শেষ কথা বলতে চাই, 3 মাসের মধ্যেই মধ্যবর্তী নির্বাচনের আওয়াজ, এটি কতটা যৌক্তিক এটা ভেবে দেখার বিষয়। প্রধানমন্ত্রী যে বলেছেন যে কোনো একটি দল বা কোনো মহল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বা তো এই ধরনের বক্তব্য বিশেষ করে বিরোধী দল এখনই কেন মধ্যবর্তী নির্বাচনে হলে তারা কতটা নিশ্চিত যে তারাই তাদের যে অবস্থান আছে সেই অবস্থান টিকে থাকবে? মধ্যবর্তী নির্বাচনে তো সেটা নাও থাকতে পারে। ধন্যবাদ জানাচ্ছি জনাব রহিন হোসেন প্রিন্স। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে, দর্শক এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।